Hello everyone. This class is for old third year batch Burdwan University. আমাদের লাস্ট বেশ কিছুদিন ক্লাস আপলোড হয়নি, তার কিছু রিজন হচ্ছে বাঁকুড়া ইউনিভার্সিটির মার্কিং প্যাটার্ন নিয়ে প্রবলেম চলছিল। যাই হোক, লাস্ট যে টপিকটা আমরা পড়ছিলাম সেটা হচ্ছে অ্যান্থাম ফর ডুমড ইউথ। যতদূর আমার মনে আছে এই উইলফ্রেড আওয়েনের এই ওয়ার পোয়েমটা ইন্ট্রোডাকশন পোর্শনটা আমাদের ডিসকাস হয়েছিল, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা ফার্স্ট 8টা লাইন, দ্যাট ইজ দ্য অক্টেভ পোর্শন, ওটা অলরেডি আমরা কমপ্লিট করেছি। আজকে আমাদের সেস্টেটটা আমরা করব। যাই হোক, বিফোর কামিং টু দ্য সেস্টেড পোর্শন একটা ওভারঅল আমরা একটা জিস্টের মতন করে নেব যা যা আমরা এখান থেকে দেখেছিলাম। অ্যান্ড ইন দিস ক্লাস এই লেকচারে আমরা পুরো অ্যান্থাম ফর দ্য ডুমড ইউথটাই কমপ্লিট করব। যে যে টপিকগুলো অলরেডি আমরা দেখেছিলাম সেগুলো ডিসকাস করে নেওয়া ভালো। যেমন সবচেয়ে প্রথম আমরা যেটা আলোচনা করেছিলাম যে ওয়ার পোয়েম বা ওয়ার পোয়েট্রি, ওয়ার পোয়েট, এদের সম্বন্ধে আমরা আলোচনা করেছিলাম। অ্যান্ড ইন দ্যাট ডিসকাশন উই রাদার ক্ল্যারিফাইড ওয়ান পয়েন্ট যে ওয়ার পোয়েট্রি হচ্ছে 1914 থেকে 1918, দ্যাট ইজ যখন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয়েছিল সেই সময়ে যে সমস্ত কবিরা যুদ্ধকে বিষয়বস্তু বানিয়ে কবিতা লিখেছেন বা তাদের কবিতার মাধ্যমে যুদ্ধের বিষয়বস্তুকে তুলে এনেছেন তাদেরকে বলা হয় ওয়ার পোয়েট, এবং তাদের লেখা কবিতাকে বলা হয় ওয়ার পোয়েট্রি। যদি আমরা অরিজিনের কথা ভাবি যে এই ওয়ার পোয়েট বা ওয়ার পোয়েট্রির অরিজিন কখন হয়েছিল, অবভিয়াসলি সেটা হচ্ছে 1914 থেকে 1918, ডিউরিং দ্য পিরিয়ড ওয়েন দ্য ডিভাস্টেটিং ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার টুক প্লেস। ক্লিয়ার হয়েছে? এবং এদের মধ্যে অনেকের নাম আমরা দেখেছিলাম, উইলফ্রেড আওয়েন, সিগফ্রিড সেসুন, রুপার্ট ব্রুক, এডওয়ার্ড থমাস, এরকম অনেক ওয়ার পোয়েট আছেন। জেনারেলি মেজরিটি অফ দ্য ওয়ার পোয়েটস তারা যুদ্ধকে রোম্যান্টিসাইজ করেননি, তারা যুদ্ধকে গ্লোরিফাই করেননি, রাদার তারা যুদ্ধের ভয়াবহ দিকটা, যুদ্ধের যে ট্র্যাজিক ফেসটা, যুদ্ধের যে ডেভাস্টেটিং রিয়েলিটি, সেটাকে তারা তাদের কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। অবশ্যই কিছু কিছু পোয়েট আছেন রুপার্ট ব্রুকের মতন, যারা ওয়ারকে গ্লোরিফাই করেছেন, যারা ওয়ারকে একটা অপরচুনিটি হিসেবে দেখিয়েছেন, যেখানে সোলজাররা একটা সুযোগ পায়, যেটা তার মাদারল্যান্ডের প্রতি তার যে ডেট, তার যে ঋণ, সেই ঋণকে পরিশোধ করার একটা অপরচুনিটি, সেরকম যুদ্ধকে গ্লোরিফাই করে লেখা কবিতা রুপার্ট ব্রুকের মতন কিছু কিছু কবিদের আছে। কিন্তু জেনারেল পিকচার যদি আমরা ভাবি, ওয়ার পোয়েট মানেই তারা যুদ্ধের ভয়াবহ দিকটা, যুদ্ধের প্যাথেটিক দিকটা, যুদ্ধের যে করুণ দিকটা, সেই দিকটাকে তারা কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। এবং যেমন আমরা ইংলিশ ড্রামা বললেই সবচেয়ে প্রথম নামটাই আমাদের অবশ্যই আসবে উইলিয়াম শেক্সপিয়ার। এই নয় যে উনি বাদ দিয়ে অন্য কোনো ড্রামাটিস্ট নেই ইংলিশে, বাট হি ইজ অবভিয়াসলি দ্য পিলার অফ ইংলিশ ড্রামা। ইন দ্য সেম ম্যানার যদি আমরা ওয়ার পোয়েট্রি নিয়ে আলোচনা করি, দ্য মোস্ট প্রমিনেন্ট, সবচেয়ে উল্লেখযোগ্য, দ্য মোস্ট রিমার্কেবল নেম যেটা আমরা অবজার্ভ করব ইন দ্য ফিল্ড অফ ওয়ার পোয়েট্রি, সেটা অবশ্যই উইলফ্রেড আওয়েন। উইলফ্রেড আওয়েন, এবং এনার সম্বন্ধে আমরা অনেক জিনিস ডিসকাস করেছিলাম। জেনারেলি দুটো জিনিস এনার সম্বন্ধে জানা দরকার আছে, বিকজ ইন অর্ডার টু আন্ডারস্ট্যান্ড এ পোয়েম ইন এ বেটার ম্যানার উই ফার্স্ট নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য মেন্টালিটি অফ দ্য পোয়েট, দ্য অ্যাটিটিউড অফ দ্য পোয়েট। কারণ কবি মানেই হচ্ছে তার মানসিকতাটা, তার যে ধারণাটা মনের মধ্যে আছে সেটাই কবিতার মাধ্যমে তুলে ধরা। তো ফার্স্ট উই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য মেন্টালিটি অ্যান্ড দ্য টেম্পারামেন্ট অফ উইলফ্রেড আওয়েন। আমরা দেখবি আলোচনা করেছিলাম যে উইলফ্রেড আওয়েন যুদ্ধের ডেফিনেশন দিয়েছিলেন, যুদ্ধের সংজ্ঞা যেটা আমরা বলছি, এবং সেখানে উনি বলেছিলেন যে হোয়াট ইজ ওয়ার? ওয়ার ইজ নাথিং বাট মিনিংলেস বুচারি অফ ইয়াং লাইফস। মনে আছে নিশ্চয়ই? মানে যুদ্ধ সম্বন্ধে তার ধারণাটা, তার সংজ্ঞাটাই যদি আমরা আলোচনা করি, দেন ইট উইল বি ভেরি ক্লিয়ার টু আস যে কী ধরনের কবিতা আমরা পেতে চলেছি, বা অ্যান্থাম ফর দ্য ডুমড ইউথে উইলফ্রেড আওয়েন ওয়ারের কোন পিকচারটা আমাদের সামনে তুলে ধরবেন। মিনিংলেস বুচারি, ভেবে দেখবি, বুচারি মানে নৃশংস নির্মম যেটা হত্যা লীলা, তাকে বুচারি বলা হয়। অফ ইয়াং লাইভস মানে উনি বলেছিলেন যুদ্ধ হচ্ছে একটা প্ল্যাটফর্মের মতন, একটা স্টেজের মতন, যেখানে অর্থহীনভাবে, মূল্যহীনভাবে যুবক যুবতীদের প্রাণ বিসর্জন দিতে হয়, তাদের প্রাণ কেড়ে নেওয়া হয়। যারা হয়তো কত প্রসপারাস লাইফ লিড করতো, যাদের জীবনে হয়তো প্রসপেক্ট ছিল, তারা সেই সুযোগটাই পেল না। আনফর্চুনেটলি, আনটাইমলি তাদেরকে যুদ্ধক্ষেত্রে গিয়ে নির্মমভাবে মরতে হচ্ছে। এটি হচ্ছে যুদ্ধ। দিস ওয়াজ দ্য ডেফিনেশন অফ ওয়ার গিভেন বাই উইলফ্রেড আওয়েন। এবং শুধু তাই নয়, আরেক জায়গায় উনি লিখেছিলেন যে আমার প্রফেশন কবিতা লেখা নয়, আমি কবি নই, আমার বিষয় কবিতাও নয়, আমার বিষয় হচ্ছে যুদ্ধ, যুদ্ধের যে পিটি, যে করুণ দিকটা,
এবং সেই যুদ্ধের করুণ দিকটা ফুটিয়ে তুলতে গিয়েই কবিতার কিন্তু আত্মপ্রকাশ হয়েছে। এই লাইনটা খুব ভালো করে বুঝবি। বাই প্রফেশন উইলফ্রেড আওয়েন উনি দাবি করছেন যে আই অ্যাম নট এ পোয়েট। কবিতা লেখাও আমার কিন্তু প্রফেশন নয়, আমার উদ্দেশ্যও নয়, আমার অবজেক্টিভও নয়। আমার অবজেক্টিভ হচ্ছে যুদ্ধকে তুলে ধরা, যুদ্ধের ভয়াবহ দিকটা তুলে ধরা, সেটাকে দেখানো, মানুষের চোখের সামনে নিয়ে আসা, এবং সেটাকে মানুষের চোখের সামনে নিয়ে আসতে গেলে কবিতার মাধ্যমে আমি সেটাকে নিয়ে এসেছি। সো যুদ্ধ সম্বন্ধে তার ধারণাটা কতটা নেগেটিভ তার এই কথাবার্তাগুলো শুনলেই কিন্তু আমরা আইডিয়া করতে পারি, বা তার এই যে রিমার্কসগুলো, তার এই মন্তব্যগুলো, সেখান থেকে কিন্তু আমাদের একটা আইডিয়া ক্লিয়ার হয় যে হোয়াট ওয়াজ দ্য কনসেপশন অফ উইলফ্রেড আওয়েন রিগার্ডিং ওয়ার। এরপরে যে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গাটা আমরা আসবো, দেখ এগুলো হয়ে গেছে আলোচনা আমি মানছি, কিন্তু যেহেতু মাঝখানে অনেক দিনের গ্যাপ আছে, পুরো ক্লাসটা শুনে নিবি। আজকে ইন্ট্রোডাকশন পোর্শন নিয়ে, ফার্স্ট 8 লাইন্স নিয়ে যার যা প্রবলেম সেটা ক্লিয়ার হয়েই যাবে, অ্যাজ ওয়েল এজ কবিতাটা আমরা কমপ্লিট করে নেবো আজকের ক্লাসের মধ্যে। তো যেটা আমরা এবারে আলোচনা করব যে উইলফ্রেড আওয়েনের যুদ্ধ নিয়ে কি মতামত, সেটাকে এত ইম্পর্টেন্স আমরা দেবো কেন, বা কোনো একটা ব্যক্তিগত মানুষ বা কয়েকজন মানুষ, একদল মানুষ যুদ্ধকে নিয়ে কি ধারণা তারা পরিবেশন করলেন, বা যুদ্ধ নিয়ে কি মতামত তারা প্রকাশ করলেন, সেই অনুযায়ী কেন আমরা পুরো যুদ্ধের সংজ্ঞাটাই তৈরি করব। হোয়াট ইজ দ্য ক্রেডিবিলিটি অফ দিজ পিপল, এদের বিশ্বাসযোগ্যতাটা কি, এদের গ্রহণযোগ্যতাই বা এমন কি যে এদের কথাটাকে আমরা মেনে নেব, বা এদের দেওয়া যুদ্ধের ডেফিনেশনটাকে আমরা মেনে নেব, বা এদের দেখানো যুদ্ধের রিয়েলিটিটাকেই আমরা সেটাকে বিশ্বাসযোগ্য হিসেবে মনে করব কেন। ফার্স্ট, ওয়ার নিয়ে আমাদের একটা সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা রোম্যান্টিসাইজ ধারণা আছে। জেনারেলি 2-3টে কনসেপশন আমাদের মাথার মধ্যে চলে। ফার্স্ট, ওয়ার একটা প্ল্যাটফর্মের মতন, যেখানে আমরা আমাদের ব্রেভারি, আমাদের কারেজ, আমাদের হিরোইজম, আমাদের ভ্যালার, এগুলোকে শোকেস করতে পারি, এগুলোকে তুলে ধরতে পারি। এবং যেটা সবচেয়ে বেশি প্রচলিত কনসেপশন, সেটা হচ্ছে যুদ্ধ হচ্ছে মাতৃভূমির প্রতি তোমার কর্তব্য, ইয়োর ডিউটি টুয়ার্ডস ইয়োর মাদারল্যান্ড, ইয়োর ডিউটি টুয়ার্ডস ইয়োর কান্ট্রি। এবং যুদ্ধক্ষেত্রে কেউ যদি মারাও যায়, সেক্ষেত্রেও একটা প্রচলিত কথা আছে যে এইরকম মৃত্যু শ্রেষ্ঠ, এইরকম মৃত্যু কাম্য, ডিজায়ারেবল, বিকজ ইফ ইউ স্যাক্রিফাইস ইয়োর লাইফ ইন দ্য ব্যাটল ফিল্ড ফর দ্য সেক অফ ইয়োর কান্ট্রি, দেন ইউ উইল বি রাদার অ্যাড্রেসড অ্যাজ এ মার্টার। শহীদ তকমা তোমাকে দেওয়া হবে। এবং এই কনসেপশনগুলোর কারণেই আমরা সোলজার, যুদ্ধ, এগুলোকে গ্লোরিফাই করি। ইভেন আমরা এরকমও দেখেছি যে কোনো এক পিতা বা মাতা যদি তার এক সন্তানকে যুদ্ধক্ষেত্রে হারান, তিনি গর্ববোধ করে বলেন যে আমি আমার দ্বিতীয় সন্তানকেও যুদ্ধক্ষেত্রেই পাঠাবো এবং চাইবো যে আমার সন্তান যুদ্ধের মাধ্যমে দেশের জন্য জীবন বলিদান দিক। আই এম নট ক্লেমিং, আর উইলফ্রেড আওয়েন এটা বলছেন না যে এরা ফুলস, এরা স্টুপিড, এটা বলছেন না। এদেরকে স্টুপিড বানিয়ে রাখা হয়েছে, সাধারণ মানুষকে বোকা বানিয়ে রাখা হয়েছে। উইলফ্রেড আওয়েনের মতে ওয়ার মঙ্গার বলে একটা টার্ম আছে। ওয়ার মঙ্গার মানে যারা যুদ্ধ লাগায়, যারা যুদ্ধ বাঁধায়। ইফ ইউ স্পিক ফ্র্যাঙ্কলি টু এনি সোলজার, এনি ওয়ারিয়ার, কেউই যুদ্ধ চায় না। আমরা ঠান্ডা ঘরে বসে যে যুদ্ধের কথা পরিকল্পনা করি, দ্যাট ইজ সামথিং যেটা হচ্ছে রোম্যান্টিসাইজড পিকচার অফ ওয়ার। যুদ্ধের ভয়াবহতাটা কী, যুদ্ধের তীব্রতাটা কী, যুদ্ধের পেন, ক্রাইসিসটা কী, we have no idea about it because we never experienced that. We never rather had first hand experience regarding warfare, and that is the reason why we glorify war. উইলফ্রেড আওয়েনের পরিচয় মাথায় রাখবি, he was a soldier. উনি পোয়েট ছিলেন না, he was a soldier, and he actively participated in the First World War, and unfortunately he died just 7 days before the First World War came to an end in the year 1918. Thus, ওনার সম্পূর্ণ অভিজ্ঞতা আছে কিন্তু যুদ্ধ সম্বন্ধে। যুদ্ধ কি, যুদ্ধের বাস্তবটা কি, যুদ্ধের আসল রূপটা কি, সে সম্বন্ধে কিন্তু ওনার যে বেটার কারোর পক্ষে জানা সম্ভবপর নয়। উনি বলছেন এই যে ওয়ার মঙ্গাররা, যারা যুদ্ধ বাঁধায়, যারা অ্যাম্বিশাস লিডার্স, যারা পলিটিশিয়ানস, যারা কিংস, যারা মোনার্কস, যারা লিডার্স অফ দ্য কান্ট্রিজ, তারা নিজেদের অ্যাম্বিশন, নিজেদের এনভি, নিজেদের জেলাসি, এইগুলোকে ফুলফিল করার জন্য দুটো দেশের মধ্যে যুদ্ধ লাগিয়ে দেন। অ্যান্ড দে ডু নট হ্যাভ টু পে এনি প্রাইস। থিঙ্ক অফ আওয়ার কান্ট্রি টুডে, থিঙ্ক অফ এনি কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড টুডে। যদি আজকে যুদ্ধ হয়, যারা যুদ্ধ লাগাচ্ছে, যারা যুদ্ধ বাঁধাচ্ছে, তাদের কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হয় না। অসংখ্য নিরীহ মানুষ যারা মারা যাচ্ছে, তারা ইগনোরেন্ট, তারা ইনোসেন্ট পিপল,
দ্য পিপল যারা অ্যাকচুয়ালি যুদ্ধটা বাঁধাচ্ছে তাদের কিন্তু কোনো মূল্য চোকাতে হয় না। দিস ইজ দ্য রিয়েলিটি অফ ওয়ার। আজকে ভেবে দেখবি দেশ মায়ের ঋণ, দেশ মায়ের প্রতি কর্তব্য, অল দিজ লাইন্স, অল দিজ টার্মস আর ইউজড, এটা তো শুধুমাত্র সাধারণ মানুষের জন্য নয়। দিস লাইন ইজ অ্যাপ্লিকেবল ফর দ্য পলিটিশিয়ানস, দিস লাইন ইজ অ্যাপ্লিকেবল ফর দ্য বিজনেসম্যান, ফর দ্য রিচ পিপল, বাট দে নেভার পার্টিসিপেট ইন দ্য ওয়ার। এই রিয়েলিটিটা উইলফ্রেড আওয়েন বুঝেছিলেন এবং তিনি চেয়েছিলেন তার কবিতার মাধ্যমে যুদ্ধের এই ভয়াবহ দিকটা তুলে ধরবেন তিনি তার পাঠকদের সামনে, যে হাউ ডিভাস্টেটিং, হাউ ডেঞ্জারাস, হাউ ক্রিটিক্যাল, হাউ প্যাথেটিক দ্য সিনারিও অফ ওয়ার ইজ। পিপল শুড রিয়েলাইজ দ্যাট, then only they will get a clear idea about the reality of war. Then only এই যে গ্লোরিফাইড রূপটা যুদ্ধের আছে, রোম্যান্টিক রূপটা যেটা আমরা যুদ্ধের দেওয়ার চেষ্টা করি, সেটা থেকে মানুষ বেরিয়ে আসবে। এই হচ্ছে উইলফ্রেড আওয়েনের পরিচিতি। এবং উইলফ্রেড আওয়েন একজন ওয়ার পোয়েট, এগুলো আমরা ডিসকাস করেছিলাম অলরেডি। এবং এই যে অ্যান্থেম ফর দ্য ডুমড ইউথ, এটা আমরা বলেছিলাম, দেখি মাথায় আছে নিশ্চয়ই, এটা ওয়ার পোয়েম তো বটেই, স্ট্রাকচারটা হচ্ছে সনেটের। সনেট আমরা ভালো করে জানি, সনেটের আমরা তিনখানা বৈশিষ্ট্য অলরেডি ডিসকাস করেছি, নিশ্চয়ই মনে আছে। ফার্স্ট, অবভিয়াসলি 14 লাইন্স, 14 লাইন হতেই হবে, আদারওয়াইজ উই ক্যানট ডিসক্রাইব ইট টু বি অ্যান আইডিয়াল এক্সাম্পল অফ এ সনেট। 14 লাইন ইজ দ্য ফার্স্ট রিকোয়ারমেন্ট অফ এ সনেট। কিন্তু শুধুমাত্র 14 লাইন থাকলেই কিন্তু কোনো কবিতাকে আমরা আইডিয়াল এক্সাম্পল অফ এ সনেট কিন্তু বলতে পারবো না। 14 লাইন থাকতে হবে অবভিয়াসলি, এটা কিন্তু মাস্ট। কিন্তু অ্যালং উইথ 14 লাইন্স আরও দুটো বৈশিষ্ট্য একটা কবিতার মধ্যে থাকতে হবে, তবেই কি সেটা আমরা সনেট বলতে পারবো। সেকেন্ড যেটা ছিল রাইম স্কিম, অর্থাৎ ছন্দের যে মিল বলছি, একটা লাইনের সঙ্গে আরেকটা লাইনের ছন্দের মিল, সেটা 1 নম্বর লাইনের সঙ্গে 3 নম্বর লাইনে হতে পারে, 2-এর সঙ্গে 4-এর হতে পারে। এখানে কোনো বাঁধা নিয়ম নেই যে কোন লাইনের সঙ্গে কোন লাইনের রাইমে মিল থাকবে, কিন্তু একটা রাইম থাকতেই হবে, রাইম প্যাটার্ন যেটা আমরা বলছি সেটা কিন্তু থাকতেই হবে। অ্যান্ড থার্ড, অ্যানাদার ইম্পর্টেন্ট ফিচার অফ সনেট, সেটা হচ্ছে ওয়ান সাবজেক্ট অর ওয়ান টপিক উইল গেট ডিসকাসড ইন এ সনেট। একটা আইডিয়াল সনেটে কখনোই কিন্তু একাধিক বিষয় ডিসকাসড হবে না। আইডিয়াল সনেটে কিন্তু কবি সবসময় একটাই বিষয়কে উপস্থাপন করবেন এবং সেই একটাই বিষয়কে নিয়ে তিনি অ্যানালাইজ বা সেটাকে ডিসকাস করবেন। যদি এই তিনটে ফিচার অনুযায়ী আমরা মিলিয়ে দেখি, অবভিয়াসলি অ্যান্থেম ফর ডুমড ইউথ ইজ অ্যান আইডিয়াল এক্সাম্পল অফ সনেট। 14 লাইন্স তো আছেই, তার সঙ্গে আমরা দেখছি অবশ্যই রাইম স্কিমও আছে, এবং তার সঙ্গে একটাই বিষয় আলোচনা করা হয়েছে এখানে, দ্যাট ইজ দ্য ডিভাস্টেটিং রিয়েলিটি অফ ওয়ার, the painful suffering which every soldier has to face in a battlefield, that is beautifully pictured here, painted here by the poet Wilfred Owen. এবং যদি আমরা জিজ্ঞেস করি এখানে এটা কোন সনেট, ইটালিয়ান বা ইংলিশ, অবভিয়াসলি দিস ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যান ইটালিয়ান সনেট। দুটো স্ট্যান্জা আছে, 8 লাইনের একটা স্ট্যান্জা দ্যাট ইজ অক্টেভ, এবং 6 লাইনের একটা স্ট্যান্জা দ্যাট ইজ সেস্টেট। ক্লিয়ার হয়েছে? তাহলে এই ওয়ার পোয়েম, ওয়ার পোয়েট্রি, the context of the poem, Wilfred Owen's attitude towards war, এবং তার সঙ্গে সনেট, এগুলো বোঝা গেছে নিশ্চয়ই। এবং টাইটেলে যদি আসি, এবারে আমরা টাইটেলটা যদি ভাবার চেষ্টা করি যে অ্যান্থেম ফর ডুমড ইউথ, টাইটেলের সিগনিফিকেন্সটা কী, বা হোয়াট আইডিয়া ডু উই গেট ফ্রম দ্য টাইটেল ইটসেলফ। ইউথ মানে ইয়াং পিপল, অবভিয়াসলি যুবক যুবতীদের কথা বলা হচ্ছে, ইয়াং জেনারেশনের কথা বলা হচ্ছে। ডুমড কথাটা মানে কি? ডুমড কথাটা মানে কার্সড, অভিশপ্ত, মানে ফেটেড, ডিস্ট্রয়েড, মানে ফেটেড টু বি কার্সড, ফেটেড টু বি ডিস্ট্রয়েড যাকে বলি, অভিশপ্ত। তাহলে এই অভিশপ্ত ইউথ বলতে কাদেরকে বলছেন এখানে? সেই যুব সম্প্রদায়কে বলছেন যারা যুদ্ধক্ষেত্রে গিয়ে নির্মমভাবে, নৃশংসভাবে প্রাণ বলিদান দিতে বাধ্য হয়, মৃত্যুবরণ করতে বাধ্য হয়। ওয়ার্ডটা দেখ, ডুমড ইজ এ নেগেটিভ ওয়ার্ড। ইন দ্য ভেরি টাইটেল ইটসেলফ এতদিনের যে গ্লোরিফাইড নোশন অ্যাবাউট ওয়ার, সেটা কিন্তু ধাক্কা দিয়ে দিচ্ছেন উইলফ্রেড ওয়েন দ্য ভেরি টাইটেল ইটসেলফ। কারণ ওয়ার মানেই আমরা সেটাকে পজিটিভলি দেখি, ওয়ার মানেই সেটাকে আমরা দেখাই অ্যাজ ইফ সামথিং গ্লোরিফাইড, মানে দেশ মায়ের ঋণ, এই টাইপের যে পজিটিভ ইমেজগুলো ইউজ হয়, পজিটিভ আইডিয়াসগুলো ইউজ হয়। বাট বাই দ্য ইউজ অফ দ্য ওয়ার্ড ডুমড ইন দ্য ভেরি টাইটেল ইটসেলফ, দ্য পোয়েট উইলফ্রেড ওয়েন ইজ ক্ল্যারিফাইং হিজ অ্যাটিটিউড টুয়ার্ডস ওয়ার। এবং যদি জিজ্ঞেস করা হয় ডুমড ইউথ কারা, the phrase doomed youth here refers to those unfortunate young people who are forced to participate in the battlefield and who unfortunately die like cattle, die like animal in the battlefield. তারা হচ্ছে সেই অভিশপ্ত, cursed young people, young generation.
অ্যান্থেম, জেনারেলি অ্যান্থেম ইজ এ ভেরি পাওয়ারফুল ওয়ার্ড। এটা ইউজ করা হয় দেবী গডের জন্য, কান্ট্রির জন্য, ন্যাশনাল অ্যান্থেম বলি আমরা, অ্যান্থেম ফর গড। এখানে উনি বলছেন আমার এই কবিতাটা ইজ অ্যান অ্যান্থেম ফর দোজ ডুমড ইউথ, সেই সমস্ত অভিশপ্ত কার্সড ইয়াং পিপল যারা যুদ্ধক্ষেত্রে গিয়ে যুদ্ধের নির্মমতার শিকার হয়, যুদ্ধের যে মানে করুণ মৃত্যুর ভিকটিম হয় তারা, তাদের জন্য অ্যান্থেম হচ্ছে আমার এই পোয়েম। অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন ওয়াই দ্য টাইটেল ইজ ভেরি সিগনিফিকেন্ট। ইন দ্য ফার্স্ট 8 লাইন্স, শুধু ফার্স্ট 8 লাইন্স নয়, গোটা কবিতা জুড়েই যেটা এখানে দেখানোর চেষ্টা করেছেন উনি বা যেটা ক্ল্যারিফাই করেছেন সেটা হচ্ছে দ্য ডিফারেন্স ট্রিটমেন্টের যে ডিফারেন্স। when normally a person dies under normal circumstances, তার জন্য কি কি ব্যবস্থা করা হয়, তার জন্য কি কি রিচুয়ালস কাস্টমস ফলো করা হয়, and when unfortunately a soldier dies like an animal in the battlefield, তার জন্য কি অবস্থা হয়, তার জন্য কি ব্যবস্থা হয়। জেনারেলি খ্রিশ্চান কালচার যদি আমরা ফলো করে দেখি, whenever a person dies, তার জন্য চার্চে বেল বাজানো হয়, তার জন্য চার্চে কোয়ার প্রার্থনার আয়োজন করা হয়, তার জন্য ক্যান্ডেল জ্বালানো হয়, তার জন্য মানুষ শোক প্রকাশ করে, জানলার পর্দা নামিয়ে দেওয়া হয়। এরকম বহু রিচুয়ালস, বহু কাস্টমস ফলো করা হয় when a person dies. After his death, so many rituals and so many customs are followed for them. Unfortunately, when a soldier dies in the battlefield, এইরকম কোনো কিছু পাওয়ার সৌভাগ্য কিন্তু তাদের হয় না। না তাদের জন্য কোনো চার্চের বেল বাজানো হয়, না তাদের জন্য কোনো প্রার্থনা সভার আয়োজন করা হয় চার্চে, না তাদের জন্য কোনো ক্যান্ডেল জ্বালানো হয়, না তাদের জন্য কেউ শোক প্রকাশ করে, না তাদের জন্য কোনো জানলার পর্দা নামিয়ে দেওয়া হয়। এইরকম কোনো ফর্মাল অফিসিয়াল যে ব্যবস্থাপনা, সেগুলোর কোনো কিন্তু আয়োজন একজন সোলজারের জন্য করা হয় না যখন সে মারা যায়। পরিবর্তে তাদের জন্য কি থাকে? দ্য সাউন্ড অফ দ্য বুলেটস, the rattling sound of the machine guns, the cracking sound, the maddening sound of the bomb shells, the sound of the যেটা আমরা বলছি রণদুন্দুবি, যুদ্ধের যে বাঁশি, ওয়ার ট্রাম্পেট, সেই ওয়ার ট্রাম্পেটের আওয়াজ। আনফর্চুনেটলি when a soldier dies in the battlefield, তাকে কোনো অফিসিয়াল ফর্মাল বিদায় জানানো সম্ভবপর হয় না। কেউ তার জন্য মোমবাতি জ্বালায় না, কেউ তার জন্য চোখের জল ফেলে না, কেউ তার জন্য জানলার পর্দা নিচে নামায় না, কেউ তার জন্য চার্চে প্রার্থনা সভার আয়োজন করা হয় না, তার জন্য চার্চে কোনো বেলও বাজে না। পরিবর্তে তার জন্য যেটা বাজে সেটা হচ্ছে যুদ্ধের যে বুলেটের আওয়াজ, মেশিন গানের যে অনবরত কন্টিনিউয়াস যে র্যাটলিং সাউন্ড অফ দ্য বুলেটস, দ্য ডিভাস্টেটিং সাউন্ড অফ দ্য বম্বস, দিজ আর দ্য থিংস উইচ অ্যাওয়েটস এ ডেড সোলজার। পুরো অক্টেভটা একবার দেখে নেবো আমরা, যেটা আমাদের হয়ে গিয়েছিল, যাতে করে বুঝতে সুবিধা হয়। What passing bell? Passing bell here refers to the bell which is rung in the church after the death of any person. যখন কেউ মারা যায়, তার মৃত্যুর পরে চার্চে যে বেল বাজানো হয় তার জন্য, সেটাকে বলা হচ্ছে পাসিং বেল। পাসিং বেল কেন বলা হচ্ছে দেখি, বেলটা পাসিং নয় অ্যাকচুয়ালি আফটার দ্য ডেথ অফ এ পার্সন, দ্য সোল অফ দ্যাট ডেড পার্সন সেটা পাস করে ইহলোক থেকে পরলোকে, যেটা আমরা বলছি, দ্যাট ইজ ফ্রম দিস ওয়ার্ল্ড টু দ্য ওয়ার্ল্ড অফ দ্য ডেথ। কথাটা বুঝবি, দ্য সাউন্ড অফ দ্য বেল ইজ নট পাসিং, দ্য সোল অফ দ্য ডেড পার্সন ইজ পাসিং ফ্রম দিস ওয়ার্ল্ড টু দ্য ওয়ার্ল্ড অফ দ্য ডেড। এবং যাতে করে তারা নির্বিঘ্নে সেই ওয়ার্ল্ডে যেতে পারে, সেই জন্য তাদের জন্য চার্চে প্রার্থনা সভার আয়োজন করা হয় এবং তাদের জন্য চার্চে বেল বাজানো হয়। সো দ্য ফ্রেজ পাসিং বেল হিয়ার রেফার্স টু দ্য বেলস which are rung in the church in order to pray for the departure of the dead soul. কবি প্রথম লাইনেই কোয়েশ্চেন করছেন, হোয়াট পাসিং বেল, কি পাসিং বেল বাজানো হয়, কোন বেলের আয়োজন করা হয়, ফর দিজ। লোকর দেখ কমন নাউন ইউজ করছেন, দিজ বলতে কাদের কথা বলা হয়েছে এখানে? দ্য আনফর্চুনেট ডেড সোলজার্স, এই সমস্ত দুর্ভাগ্যপূর্ণ অভাগা সৈনিকেরা যারা মারা যায় যুদ্ধক্ষেত্রে নির্মমভাবে, তাদের জন্য কোন পাসিং বেলের ব্যবস্থা আছে? হোয়াট পাসিং বেলস ফর দিজ হু ডাই অ্যাজ ক্যাটেল। লুক অ্যাট দ্য সিমিলি, ভেরি স্ট্রং সিমিলি, ভেরি ভায়োলেন্ট ইউজ অফ কম্প্যারিজন। ক্যাটেল, দ্যাট ইজ অ্যানিমাল,
গবাদি পশু, আমরা বলি না কথায় কথায় গরু ছাগলের মতো মারা গেছে। যখন মানুষের মৃত্যুটাকে ভ্যালিউ দেওয়া হয় না, মানুষের মৃত্যুটাকে ইম্পর্টেন্স দেওয়া হয় না, মানুষের লাইফটা যখন ভ্যালুয়েবল বলে মনে করা হয় না, তখন তার মৃত্যুটাকে আমরা তুলনা করি গরু ছাগলের মতন মারা যাওয়া। কই বলছেন এই সোলজারেরা যখন যুদ্ধক্ষেত্রে পশু প্রাণীর মতন গরু ছাগলের মতন যারা যখন মারা যায়, তাদের জন্য কোন প্যাসিং বেলের আয়োজন করা হয়? ইন্টারোগেশন যাদের মনে আছে, রেটরিক্যাল ফিগার, আমরা জানি ভালো করে ইন্টারোগেশন মানে কোয়েশ্চেনটার অ্যান্সার দরকার নেই, কোয়েশ্চেনটার অ্যান্সার কোয়েশ্চেনের ফর্মের মধ্যেই দেওয়া আছে। এই প্রশ্নের উত্তরটা হচ্ছে নো। দ্যাট ইজ ওয়েন দ্য আনফর্চুনেট সোলজার্স ডাই ইন দ্য ব্যাটলফিল্ড লাইক ক্যাটলস, no arrangement of church bells are made for them. These unfortunate dead soldiers are not so lucky to hear the sound, to receive the sound of the bells in order to bid them farewell. তাদের বিদায় জানানোর জন্য তাদের সোল, তাদের আত্মার ইহলোক ত্যাগ করে পরলোক যাওয়া, এই ব্যাপারটাকে চার্চ বেলের মাধ্যমে বিদায় জানানোর কোনো আয়োজন তাদের জন্য করা হয় না। There is in the very first line যদি বলি, এটা কিন্তু ডিপ নোট অফ ল্যামেন্টেশন, একটা ডিপ নোট অফ মোর্নিং যদি আমরা বলি, very clearly the poet is asserting his idea that when a soldier dies in the battlefield like a cattle, like an animal, no one is there to make arrangement for church bells, no one is there to make arrangement for bells in order to bid them farewell. দেখবি পরের লাইনে নিজেই উত্তরটা দিয়েছেন, বলছেন না আছে, ব্যবস্থা আছে, বেলের ব্যবস্থা আছে, বাট আনফর্চুনেটলি দিস বেল ইজ নট দ্য সাউন্ড অফ দ্য চার্চ বেল। এই দুর্ভাগা অভাগা সোলজার্সদের জন্য কোনটা বেলের সাউন্ডের কাজ মানে ফাংশন পূর্ণ করে দেখ? only the monstrous anger of the guns. Look at the two words, monstrous আর anger, এই দুটো ওয়ার্ডকে পরে দেখবি, আগে সাউন্ড অফ দ্য গানস। উনি বলছেন এদের জন্য বন্দুকের যে অনর্গল গুলি বেরোচ্ছে, বন্দুকের যে ভয়ঙ্কর গুলির শব্দ, এটাই এদের জন্য চার্চ বেলের ফাংশন পালন করে, এটাই এদের জন্য চার্চের বেল। এবার এই দুটো ওয়ার্ডে আয়, মনস্ট্রাস অ্যান্ড অ্যাঙ্গার, এই দুটো কি পজিটিভ ওয়ার্ড? নিশ্চয়ই নয়। ভায়োলেন্ট ইউজ অফ মেটাফোর্স বলতে পারি আমরা। দ্যাট ইজ দ্য সাউন্ড অফ দ্য গান, দ্য সাউন্ড অফ দ্য বুলেট ইজ হিয়ার কম্পেয়ার্ড বাই উইলফ্রেড আওয়েন অ্যালং উইথ এ মনস্টার। মনস্টারের গর্জন যেমন ভয়ঙ্কর, যেমন সেটা আতঙ্ক সৃষ্টিকারী, টেরিফাইং, যেমন এক্স্যাক্টলি ইন দ্য ওপিনিয়ন অফ উইলফ্রেড আওয়েন দ্য সাউন্ড অফ দ্য বুলেটস, সেটাও মনস্টারের মতন দানবীয়, সেটাও মনস্টারের মতন আতঙ্ক সৃষ্টিকারী, মনস্টারের মতন ভয়ঙ্কর। কতটা নোট অফ ল্যামেন্টেশন আছে ভাব, কতটা প্যাথেটিক টোন কবিতার শুরুতেই। এই সমস্ত দুর্ভাগ্যপূর্ণ সোলজাররা যারা যুদ্ধক্ষেত্রে গিয়ে গরু ছাগলের মতো মারা যায়, তাদের জন্য কোনো চার্চ বেলের আয়োজন হয় না, রাদার তাদের মৃত্যুর পরে এই যে বন্দুকের যে দানবীয় গর্জন, বন্দুকের যে ক্রুদ্ধ আওয়াজ, সেটাই তাদের জন্য চার্চ বেলের সাউন্ডের ভূমিকা পালন করে। only the monstrous anger of the guns, only the stuttering rifles rapid rattle. স্টাটারিং কথাটা মানে বলেছিলাম নিশ্চয় মনে আছে, আটকে আটকে আসা বা থেমে থেমে আসা, যেটা আমরা বলি যখন কেউ স্ট্যামার করে, তোতলা, যেটা যদি বন্দুকের গুলি আবার শুনেছি মেশিন গানে স্পেশালি টানা হয় না, মাঝখানে একটা ছোট্ট গ্যাপ থাকে, এটাকে বলা হচ্ছে স্টাটারিং। রাইফেলস র্যাপিড র্যাটল, র্যাটল মানে দ্য সাউন্ড, the shrill sound, the shrill sharp sound coming out rapidly from the bullets, coming out rapidly from the rifles. এবার এই দুটো লাইনের মধ্যে দেখ কোনো পার্থক্য কিন্তু নেই, লাইন নাম্বার 2 and লাইন নাম্বার 3। monstrous anger of the guns আর stuttering rifles rapid rattle একই তো, একটা গান বলা হয়েছে, একটা রাইফেল বলা হয়েছে, এক জায়গায় মনস্টার অ্যাঙ্গার বলা হয়েছে, এক জায়গায় স্টাটারিং র্যাপিড র্যাটেল বলা হয়েছে। এবার কেন সেম লাইন দুবার ইউজ করছেন, সেম ইমোশন কেন দুটো লাইনের মাধ্যমে দেখাচ্ছেন? জেনারেলি দেখবি মানুষ যখন অত্যন্ত রেগে যায় বা অত্যন্ত আনন্দ পায় বা অত্যন্ত ইমোশনাল হয়, যে কোনোই হোক না কেন, যে কোনো ইমোশনের এক্সট্রিম পর্যায়ে যখন মানুষ পৌঁছয়, সেই এক্সট্রিম পর্যায়টা ব্যক্ত করার জন্য সে কিন্তু একই কথা ঘুরিয়ে ফিরিয়ে বারবার বলে। কমন সেন্স দিয়ে ভাব, ওয়েন এভার সামওয়ান ইজ অ্যাংরি অ্যাট ইউ, একবার একটা লাইন বললেই তার রাগটা তোমার প্রতি বহিঃপ্রকাশ ঘটে। মায়ের কথা ভেবে দেখবি, একই কথা
বিভিন্ন লাইনের মাধ্যমে বারবার তিনি ঘুরিয়ে ফিরিয়ে বলবেন। এটা তার মধ্যে যে এক্সট্রিম ইমোশন অফ অ্যাঙ্গারটা যেটা আছে সেটাই বহিঃপ্রকাশ ঘটছে এইভাবে বারবার বিভিন্ন লাইনের মাধ্যমে একই কথাকে পরিবেশন করে। এক্স্যাক্টলি সেটাই হচ্ছে এখানে, যে তীব্র রাগটা উইলফ্রেড আওয়েনের মধ্যে আছে এই সমস্ত ওয়ার মঙ্গার্সদের বিরুদ্ধে, তীব্র শোকটা যে তিনি অনুভব করছেন এই আনফর্চুনেট সোলজার্সদের জন্য, সেটা উনি ব্যক্ত করেছেন সেম ইমোশন দুটো লাইনের মাধ্যমে। অর্থাৎ ফার্স্ট 3 লাইন্সে যদি প্যারাফ্রেজ করি, যদি সামারাইজ করি আমরা, খুব ক্লিয়ারলি এভাবে বলছেন উনি যে যখন কোনো একজন দুর্ভাগ্যপূর্ণ সৈনিক বা এই দুর্ভাগ্যপূর্ণ সৈনিকেরা, অভাগা সৈনিকেরা যখন তারা যুদ্ধক্ষেত্রে গরু ছাগলের মতন প্রাণ দেয়, তাদের জন্য কোনো পাসিং বেলের আয়োজন করা হয় না, তাদের জন্য এই বন্দুকের যে দানবীয় আওয়াজ, রাইফেলের যে স্টাটারিং, র্যাপিড র্যাটেলের মতন সাউন্ড, এটাই তাদের জন্য বেলের ভূমিকা পালন করে। জেনারেলি দেখবি মানুষের একটা ডিজায়ার, একটা অন্তিম ডিজায়ার যদি বলি, দ্য লাস্ট উইশ, সেটা হয় কি দেখবি যখন কেউ মারা যায় তার প্রিয়জনদের সামনে মারা যেতে চায়। অভাগার স্বর্গ গল্পটা যদি পড়ে থাকিস, অভাগীর স্বর্গ জানবি ভালো করে, দেখবি যে প্রত্যেকটা মানুষ চায়, সেটা খ্রিশ্চান হোক কি হিন্দু হোক কি মুসলিম হোক, যে সম্প্রদায়ের মানুষ হোক না কেন, মৃত্যুর পরে যেন তাকে অফিসিয়াল ফর্মাল ম্যানারে তার অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করা হয়। এভরি হিন্দু, এভরি মুসলিম, এভরি খ্রিশ্চান, ইরেসপেক্টিভ অফ দেয়ার ওয়েলথ, পাওয়ার, পজিশন, স্ট্যাটাস, বড়লোক, দরিদ্র, শিক্ষিত, অশিক্ষিত, সম্ভ্রান্ত, সাধারণ, যেমনই পরিবারের সদস্য হোক না কেন, একটা ডিজায়ার মনের মধ্যে থাকে যে মারা যাওয়ার পরে তাকে যেন তার ধর্ম মত অনুযায়ী অফিসিয়ালি তার অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করা হয়। মুসলিম সম্প্রদায়ের মানুষরা সবসময় চাইবে তাকে যেন নিয়ম মেনে সমাধিস্থ করা হয়। হিন্দু সম্প্রদায়ের মানুষ চাইবে তাকে যেন সমস্ত নিয়ম কানুন মেনে তার শবদাহ যেন অন্ত্যেষ্টিক্রিয়া করা হয়। এক্স্যাক্টলি তুই ভেবে দেখ একবার, তাহলে এই সমস্ত দুর্ভাগা সৈনিকেরা এরাও তো চেয়েছিল মৃত্যুর পরে তাদের জন্য চার্চে বেলের আয়োজন করা হোক, মৃত্যুর পরে এদের জন্য চার্চে খোয়ারের আয়োজন করা হোক, প্রেয়ারের আয়োজন করা হোক, এদের আত্মার শান্তি কামানোর জন্য মানুষ ক্যান্ডেল জ্বালাক, সেটা প্রত্যেক মানুষই চায়। কিন্তু আনফর্চুনেটলি দিস সোলজার্স আর সো আনফর্চুনেট, আর সো ইল ফেটেড দ্যাট দে ডু নট রিসিভ ইভেন দিজ অর্ডিনারি থিংস। তাদের মৃত্যুর পরে তাদের বিদায় জানায় কে না মনস্ট্রাস অ্যাংরি সাউন্ড অফ দ্য গানস অ্যান্ড দ্য স্টাটারিং র্যাপিড র্যাটলিং সাউন্ড অফ দ্য রাইফেলস। হয়ে গিয়েছিল দেখবি এই জায়গাটা আমাদের 8 লাইন, আমি তবুও একবার যা সুবিধার্থে গোটাটাই করছি, তাও যদি অসুবিধা থাকে বলবি আবার। Only the stuttering rifles' rapid rattle can patter out their hasty orisons. এই লাইনটা ভালো করে বলেছিলাম, একটু মাথায় আছে নিশ্চয়ই। After the death of any person, prayer is uttered in church. কোনো মানুষ মারা গেলে চার্চে প্রেয়ার উচ্চারণ করা হয়। But in the case of unfortunate soldiers slaughtered like cattle in the battlefield, এই সমস্ত সোলজার্সরা যারা পশুর মতন স্লটার্ড হয় ব্যাটেলফিল্ডে, নো সাচ প্রেয়ার ইজ অ্যাট অল পসিবল। কোনো প্রেয়ারের আয়োজন করা যায় না, করা হয় না, আয়োজন করার কথাও ভাবা হয় না। অন দ্য আদার হ্যান্ড, দ্য থান্ডারিং সাউন্ড ফ্রম দ্য গানস ইন অ্যাকশন অ্যান্ড দ্য সুইফটলি ফ্লাইং বুলেটস, এই যে শ্রিল নয়েজটা ফ্রম দ্য রাইফেলস, এটাই কিন্তু তাদের জন্য নেল, তাদের জন্য প্রেয়ার। এইটাই হচ্ছে আইরনি এখানে পোয়েটের টোনের মধ্যে। লাইনটা একেবারে, only the stuttering rifles rapid rattle can patter মানে সাউন্ড, out their hasty orisons, that is তাদের জন্য প্রার্থনা, অরিজনস মানে এখানে প্রেয়ার্স, তাদের জন্য প্রেয়ার্স কোনটা, এই যে স্টাটারিং সাউন্ড অফ দ্য রাইফেলস, আলাদা কিছু নয়। লাইন 2, 3 and 4, লাইন 2 and 3 এ তাদের জন্য বেল কোনটা বলা হলো, লাইন 4 এ তাদের জন্য প্রেয়ার কোনটা, মানে তাদের জন্য বন্দুকের আওয়াজটাই বেল, বন্দুকের আওয়াজটাই তাদের জন্য প্রেয়ার। নো মকারিজ ফর দেম ফ্রম প্রেয়ার্স অন বেলস। কি সুন্দর কথাটা দেখ, আন্ডারলাইন করে রাখবি লাইনটা। ওই বলছেন দ্য কোয়েশ্চেন অফ এনি প্রেয়ার, এনি কাইন্ড অফ ফর্মাল ল্যামেন্টেশন ফর দেম, এই সমস্ত সোলজার্সদের জন্য, ইজ নাথিং বাট মকারি। মানে এদের কাছে, এই সমস্ত দুর্ভাগ্যপূর্ণ সৈনিকদের কাছে, যারা জন্তু জানোয়ারের মতন যুদ্ধক্ষেত্রে মৃত্যুবরণ করে, যাদের জন্তু জানোয়ারের মতন মৃত্যুবরণ করতে বাধ্য করা হয়, তাদের কাছে এই সমস্ত যে এই বেল, প্রেয়ার, এগুলো প্রশ্নই নেই।
এই কথাগুলোই তাদের কাছে ঠাট্টা, এই কথাগুলো তাদের তামাশা। জিবি শ, জর্জ বার্নার্ড শর একটা নাটক আছে আর্মস অ্যান্ড দ্য ম্যান বলে। ইন দ্যাট প্লে হি হ্যাজ ব্রিলিয়েন্টলি হাইলাইটেড দ্য পেইন, দ্য প্যাথেটিক রিয়েলিটি অফ ওয়ার। ব্লান্সলি ওই নাটকের হচ্ছে হিরো, প্রোটাগনিস্ট। এবং প্রোটাগনিস্ট বলতে আমার ধারণা হতে পারে যে বোধহয় একজন ওয়ারিয়ার, ব্রেভ ওয়ারিয়ার, যে বুক চিতিয়ে লড়াই করে সিনেমায়, থিয়েটারে, গল্পে আমরা যা দেখে এসেছি, নিজের প্রাণের তোয়াক্কা না করে। কিন্তু ব্লান্সলি জিবি শর নাটকে কেমন হিরো, যে যুদ্ধক্ষেত্রে গুলি বন্দুক নিয়ে যাওয়ার জায়গায় চকলেট নিয়ে যায়, যে নিজেকে প্রাণ বাঁচানোর জন্য সমস্ত লেভেল অবধি নামতে পারে। আমাদের চোখে যাকে আনহিরোইক বলি, তাকেই জিবি শ কিন্তু হিরোর চোখে দেখিয়েছেন। অ্যাকচুয়ালি হোয়াট জিবি শ ইজ ট্রাইং টু, বা জিবি শ ট্রাইড টু মেক হিজ অডিয়েন্স রিয়েলাইজ ইজ দ্যাট life is most valuable. When you are on the verge of death, at that moment you will realize that এই সমস্ত heroism, bravery, courage, valor এগুলো সব মিনিংলেস, এগুলো ভ্যালুলেস। একটা যুদ্ধক্ষেত্রে যখন জল নেই, খাবার নেই, কানের পাশ দিয়ে গুলি বেরিয়ে যাবে, তোমার পাশে এতক্ষণ যে কথা বলছিল হঠাৎ করে সাইলেন্ট হয়ে যাবে, বোম বর্ষণে যখন তোমার পা একটা চলে যাবে, তুমি মৃত্যুর জন্য প্রহর গুনবে, কোনো ট্রিটমেন্ট পাবে না, ঘন্টার পর ঘন্টা রক্তাক্ত অবস্থায় যখন যন্ত্রণা সহ্য করবে, দেন ইউল রিয়েলাইজ যে তাদের জীবনে এই সমস্ত প্রেয়ার্স, এই কোয়ার, এই চার্চ বেল, এইগুলো মকারি, এইগুলো মকারি। নো মকারিজ ফর দেম ফ্রম প্রেয়ার্স অন বেলস, নর এনি ভয়েস অফ মোর্নিং। তাদের জন্য কোনো 3 নম্বর বেল নেই তাদের জন্য, তাদের জন্য র্যাপিড সাউন্ড অফ দ্য রাইফেল, ওটাই বেল। 2 নম্বর প্রেয়ার নেই তাদের জন্য, তাদের জন্য এই যে হেস্টি সাউন্ড অফ দ্য বুলেটস, সেটাই তাদের জন্য প্রেয়ার। 3 নম্বর তাদের জন্য কোনো সাউন্ড অফ মর্নিং নেই, কোনো সাউন্ড অফ মর্নিং, দ্যাট ইজ নোট অফ ল্যামেন্টেশন। কেউ দুঃখ করার নেই, হাজার হাজার কিলোমিটার আত্মীয় পরিজন স্বজনদের থেকে দূরে তারা যখন মারা যাচ্ছে, তাদের জন্য দুঃখ করারও কেউ নেই, তাদের মৃত্যুতে শোক প্রকাশ করারও কেউ নেই। নর এনি ভয়েস অফ মর্নিং, সেভ, সেভ মানে এক্সেপ্ট, কোনো আওয়াজ নেই, কেউ এদের মৃত্যুকে মন করে না, এক্সেপ্ট কোনটা, কি সাউন্ড আছে, দ্য ওয়েলিং সেলস। ওয়েলিং সেলস বলেছিলাম আমার নিশ্চয়ই মনে আছে, দ্য বার্স্টিং অফ দ্য শেলস, দ্য বার্স্টিং অফ দ্য ফায়ার আর্মস। এক কথায় বম যেটা বলছি আমরা, শেলস, বমস। ভেবে দেখ, এদের জন্য এদের মৃত্যুর পরে শোক প্রকাশ করার কেউ নেই, অনুতাপ করার কেউ নেই, কেবলমাত্র বোমের গর্জন, বোমের বর্ষণ, বোমের আওয়াজ, শেলসের আওয়াজ। ভেবে দেখ, একই কথা বারবার বলা হচ্ছে কিন্তু। মানে যখন কেউ সাধারণ ব্যক্তি মারা যায় তাদের জন্য আলাদা আলাদা প্রেয়ার, বেল, কোয়ার, নোট অফ ল্যামেন্টেশন, ক্যান্ডেল। আর এদের জন্য দেখ কি হচ্ছে বল দেখি, সবগুলো এদের জন্য কিন্তু সাউন্ড অফ দ্য বুলেটস আর সাউন্ড অফ দ্য বম্ব শেলস। এদের জন্য প্রেয়ার, সাউন্ড অফ দ্য বুলেটস। এর জন্য বেল, সাউন্ড অফ দ্য গানস। এদের জন্য মর্নিং, সেটা হচ্ছে সাউন্ড অফ দ্য শেলস। নো nor any voice of mourning, save the choirs, the shrill, demented choirs of wailing shell. লোকর দেখ একবার, shrill, তীক্ষ্ণ আওয়াজ, demented মানে ক্রেজি, ম্যাডেনিং। যুদ্ধক্ষেত্রে যখন চতুর্দিকে শুধু বোম, গুলি, গোলার আওয়াজ শোনা যায় না, সেটা ম্যাডেনিং এক্সপিরিয়েন্স একটা। আসলে কোয়ার মানে জানিস তো, সমবেত সঙ্গীত। যখন কেউ একা গায় না, 5 জন, 6 জন, 7 জন, 8 জন গ্রুপে গান গায়, তখন সেটা কোয়ার বলা হয়। কি সুন্দর কথাটা দেখ, কত আইরনিক। উনি বলছেন কেউ যখন মারা যায় না সাধারণ পরিস্থিতিতে, তখন তার জন্য চার্চে 5-7 জন মিলে জড়ো হয়ে সমবেত সঙ্গীত তার পরিবেশন করে, তার আত্মার শান্তি কামনা করে। এবং এই সোলজার্সরা যখন যুদ্ধক্ষেত্রে মারা যায়, এদের জন্য কোয়ারের ব্যবস্থা আছে, কিন্তু এদের কোয়ারের গায়করা আলাদা। এদের কোয়ারের গায়ক হচ্ছে মেশিন গান, রাইফেলস। এদের কোয়ারের গায়ক হচ্ছে পিস্তলস, বম শেলস। এদের যে সম্মিলিত সাউন্ড, এই বম, শেল, মিসাইল, হ্যান্ড গ্রেনেড, পিস্তল, রাইফেল, এদের যে সম্মিলিত সাউন্ড, এটাই এদের জন্য কোয়ার। দ্য শ্রিল ডিমেন্টেড কোয়ার্স অফ ওয়েলিং সেল। দেখ, ওয়েলিং শেলস, ওয়েলিং কথা মানে ল্যামেন্টিং, মানে এদের জন্য যেন এই বাস্টিং অফ দ্য সেলস বা বার্স্টিং অফ দ্য বম্বস, বার্স্টিং অফ দ্য ফায়ার আর্মস, এরাই যেন সেই নোট অফ ল্যামেন্টেশন। অ্যান্ড বাগলস ইলিং ফর দেম ফ্রম শ্যাড শায়ার্স। শায়ার্স কথাটা বলেছিলাম মনে হয় নিশ্চয়ই, দ্য রেলম অফ ডেথ। দ্যাট ইজ দ্য প্লেয়িং অফ দ্য বাগলস। বাগলস মানে এখানে আমরা বলতে পারি ওয়ার ট্রাম্পেট, যুদ্ধের যে বাঁশি, রণদুন্দুবি যেটা আমরা বলি, ক্ল্যারিয়ন যেটা বলা হয়,
The playing of the bugles only serve to indicate their passing from the realm of life to the realm of death. ইহলোক ত্যাগ করে পরলোকে যখন তারা যায়, সেটা একমাত্র সঙ্গী তাদের কি হয় সেই সময়? এই যে সাউন্ড অফ দ্য ক্ল্যারিয়ন, সাউন্ড অফ দ্য ওয়ার ট্রাম্পেট। যখন সাধারণ পরিবেশে কেউ মারা যায়, তাদের যখন আত্মা ইহলোক থেকে পরলোক গমন করে, তখন তাদের সেই মুহূর্তে কি সাক্ষী থাকে? তারা কিসের আওয়াজের? প্রেয়ার্সের, ল্যামেন্টেশনের, বেলসের। কিন্তু এরা যখন মারা যায়, এদের সোল যখন ইহলোক থেকে পরলোক গমন করে, এরা কি আওয়াজ দেয় শোনে? দ্য র্যাটলিং সাউন্ড অফ দ্য রাইফেল, দ্য মনস্ট্রাস সাউন্ড অফ দ্য গানস, দ্য সাউন্ড অফ দ্য বম্বশেলস অ্যান্ড দ্য সাউন্ড অফ দ্য ক্ল্যারিয়ন, দ্য সাউন্ড অফ দ্য ওয়ার ট্রাম্পেট। এবার তুই দেখ, গোটা 8টা লাইনে, যেটা আমাদের অলরেডি হয়ে গিয়েছিল আগে, যদি আমরা ভেবে দেখি একবার, একই কথা কিন্তু বারবার বলা হয়েছে। ফুল 8 লাইনসে যদি আমরা 2 লাইন সামারি করি, খুব সিম্পল 2 লাইনে, the poet wants to make his readers realize the fact that when a soldier unfortunately dies in the battlefield like cattle, no official formal lamentation awaits them. No bells, no prayers, no note of lamentation await for them. Only the rattling sound of the rifles, the angry monstrous sound of the guns, the sound of the bombshells and the sound of the clarion rather bids them farewell, bids them permanent farewell. এই হচ্ছে ফার্স্ট 8 লাইন্স। শুধু ফার্স্ট 8 লাইন্স কেন, যদি আমরা নেক্সট 6 লাইনেও দেখবো এখন, সেই নেক্সট 6 লাইনেও আমরা দেখব সেই একই কথা কিন্তু বলা হয়েছে। প্রথম 8টা লাইনে আমরা পেয়েছি প্রেয়ার, বেল, নোট অফ ল্যামেন্টেশন। এরপর আমরা নেক্সট 6 লাইনে পাবো ক্যান্ডেল, নেক্সট 6 লাইনে পাবো আমরা যে পেলনেস, যেটা বিলাভেডের চোখে দেখা যায়, এবং যেটা আমরা পাবো হচ্ছে ওই ড্রয়িং ডাউন অফ দ্য উইন্ডো কার্টেন্স। মানে এক কথায় গোটা কবিতাটা হচ্ছে 1 লাইনের। সাধারণ পরিবেশে যখন কোনো মানুষ মারা যায়, তার জন্য কোন কোন জিনিসগুলো অপেক্ষা করে, কোন কোন ফর্মাল ল্যামেন্টেশনগুলো তার জন্য অপেক্ষা করে, আর যখন কোনো একজন সৈনিক দুর্ভাগ্যপূর্ণভাবে যুদ্ধক্ষেত্রে গিয়ে ক্যাটেলের মতো মারা যায়, তাদের জন্য কোন কোন সাউন্ডগুলো, এই বেল, ক্যান্ডেল, প্রেয়ার, ল্যামেন্টেশন, এইগুলো কোন কোন সাউন্ডগুলো ফাংশন করে। আশা করবো 8 লাইনে কোনো প্রবলেম ছিল না। আমি পুরোটাই একবার রিভাইজের মতন করে দিলাম। এটা ডিটেলসের 2টো ক্লাসে বা 3টে ক্লাসে ডিসকাস করা হয়েছিল, বাট ইন দিস ক্লাস যেহেতু অনেক দিন পর একটা ক্লাস হচ্ছে, যাতে করে একটা ক্লাসের মধ্যেই পুরোটা একটা আইডিয়া থাকে, আমি আবার অক্টেভটাও অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ট্রোডাকশনটা, উইলফ্রেড আওয়েন, ওয়ার পোয়েট্রি ইন শর্ট ক্যাপসুল আকারে পুরোটা আবার রিভাইজ করলাম। নাও লেট আস কাম টু দ্য লাস্ট 6 লাইন্স অফ দ্য sestet portion. That what candles, just like the octave portion, the sestet portion also begins with a question, our example of interrogation. What candles may held to speed them all? আবার দেখ them কমন নাউন। কেন কমন নাউন করছেন? কমন নাউন মানে কি? অর্ডিনারি দেখানোর জন্য। এবার কবির চোখে এটা অর্ডিনারি নয়। আসলে কবি এখানে কমন নাউন অর্ডিনারি দেখাচ্ছেন যে সমাজের এদের সম্বন্ধে ধারণাটা সাধারণ। সমাজ এদেরকে ভ্যালুয়েবল মনে করে না। ভ্যালুয়েবল মনে করলে এইভাবে কিছুতেই তাদেরকে কিন্তু নির্মম নিষ্ঠুরভাবে পশু জন্তু জানোয়ারের মতন মরার জন্য যুদ্ধক্ষেত্রে পাঠাতো না। হোয়াট ক্যান্ডেলস আর নাই গোলাপি ক্যান্ডেলস, যেমন আগের স্ট্যান্ডে আমরা পেয়েছি প্রেয়ার, বেল, নোট অফ ল্যামেন্টেশন পেয়েছি, যেমন আমরা ঠিক সেইভাবেই এখানে আমরা পাবো ক্যান্ডেল বা আরও জিনিস যেগুলো পাবো সেগুলো আমরা দেখবো। হোয়াট ক্যান্ডেল মে বি হেল্ড টু স্পিড দেম অল? স্পিড দেম অল, স্পিড মানে কি? দ্রুত। মানে তাদের এই যে আত্মা ইহলোক ত্যাগ করে পরলোক গমন করছে, সেই জন্য তাদের জন্য কি ক্যান্ডেল জ্বালানো হয় সেই মুহূর্তে? অ্যাকচুয়ালি কী হয়, ইন খ্রিশ্চান কালচার ক্যান্ডেলস জ্বালানো হয়, এটা ধারণা, ফর্মাল একটা কনসেপশন। তাতে করে কি হয় না, কোনো মৃত ব্যক্তির যে সোল, মৃত ব্যক্তির যে আত্মা, সেটা অত্যন্ত দ্রুততার সাথে, অত্যন্ত ইজিলি সেটা ইহলোক ত্যাগ করে পরলোক গমন করে, বা আত্মার শান্তি যেটা আমরা বলি। ফর্ম্যালিটি, লজিক, রিজন, সরি রেশনালিটির দিকে আমরা যাব না। কবির সিম্পল প্রশ্ন, এদের জন্য কোন ক্যান্ডেল জ্বালানো হয়? এদের জন্য কোন ক্যান্ডেলের আয়োজন করা হয়? অ্যান্সারটা আবার কোশ্চেনের মধ্যেই আছে, নো সাচ অ্যারেঞ্জমেন্ট অফ ক্যান্ডেলস আর মেড ফর দেম। হোয়াট ক্যান্ডেলস? যুদ্ধক্ষেত্রে
একবার জাস্ট মানুষ চোখে ইম্যাজিন কর যুদ্ধক্ষেত্রের দৃশ্যগুলোকে, এবং সেই অবস্থায় কেউ যদি মারা যায়, সেই মুহূর্তে তাদের জন্য ক্যান্ডেল, সেই মুহূর্তে তাদের জন্য এই সমস্ত ব্যবস্থাপনা, এগুলো হচ্ছে জাস্ট মানে বিলাসিতা ছাড়া কিছু নয়। নট ইন দ্য হ্যান্ডস অফ দ্য বয়েজ, বয়েজ মানে লিখে রাখবি কমরেডস, তাদের সঙ্গী, অর্থাৎ এরা যখন মারা যায় এদের সহযোদ্ধারা, এদের হাতে ক্যান্ডেল দেখা যায় না, বাট ইন দেয়ার আইজ। কি সুন্দর কথাটা দেখ, শ্যাল শাইন দ্য হোলি গ্লিমার অফ গুড বাইজ। এই তিনটে একটা পয়েন্ট, খুব মন দিয়ে শুনবি। ওয়েন ইন নর্মাল সার্কামস্ট্যান্সেস, in ordinary situation anybody dies, candles are lighted for them in order to bid them goodbye. হয়েছে, এটা নর্মাল সিচুয়েশন। বাট ওয়েন এ সোলজার ডাইজ ইন দ্য ব্যাটেলফিল্ড, যখন কোনো সৈনিক যুদ্ধক্ষেত্রে মারা যায়, তার জন্য কিন্তু সেখানে কোনো রকম তার সহযোদ্ধাদের হাতে ক্যান্ডেল থাকে না। সেই ক্যান্ডেলের আভা, সেই ক্যান্ডেলের জ্যোতি তাদের চোখে লক্ষ্য করা যায়। চোখে লক্ষ্য করা যায় বলতে কি বলতে চাইছেন? Let us try to understand this. That is the blank eyes of the comrades. Our comrades চোখে যে শূন্যতা, যে দুঃখ, যে কষ্ট, serve to indicate their journey from this world to the other world. অর্থাৎ এরা যখন মারা যায়, ক্যান্ডেলের মাধ্যমে এদের কিন্তু শেষ বিদায় জানানো সম্ভবপর হয় না। এদের সহযোদ্ধারা, কমরেডরা, তাদের চোখে যে নোট অফ ব্ল্যাঙ্কনেস থাকে, একটা শূন্যতা চোখে লক্ষ্য করা যায়, চোখের মধ্যে একটা দুঃখ যে লক্ষ্য করা যায়, চোখের মধ্যে একটা যন্ত্রণা যে লক্ষ্য করা যায়, সেটাই এদের জন্য ক্যান্ডেলের রোল প্লে করে, ক্যান্ডেলের ফাংশন সেটাকে পূর্ণ করে। দেখো, দ্য প্যালার অফ গার্লস, আন্ডারলাইন করে রাখবি, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হয়। প্যালার অফ গার্লস, প্যালার বলতে এখানে পেল। দ্য প্যালার অফ গার্লস ব্রাউজ, গার্লস বলতে এখানে বিলাভেড। দ্য প্যালার অফ গার্লস ব্রাউ, অর্থাৎ তাদের চোখে যে পেলনেস, তাদের চোখে যে পেলনেসটা লক্ষ্য করা যায়, শ্যাল বি দেয়ার পল। পল মানে হচ্ছে কার্টেন, ভেইল, অর্থাৎ কেউ মারা যাওয়ার পরে দেখবি সাদা কাপড় দিয়ে তাকে ঢাকা দেওয়া হয়, তার ডেড বডিটাকে ঢাকা দেওয়া হয়। তো এখানে যুদ্ধক্ষেত্রে তারা যখন মারা যায়, এইসবের তো কোনো আয়োজনের কোনো উপায় নেই, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে তাদের ডেড বডি। তো সেই সময় তাদের জন্য কোনটা ভেল বা কোনটা পলের ফাংশন করে, খুব ভালো করে বুঝবি, আমি বলছি অ্যান্সারটা প্যারাফ্রেজ আকারে। এই পল মানে হচ্ছে শ্রাউড অ্যাকচুয়ালি, বা যেটা আমরা ভেল বলছি, খুব মন দিয়ে শুনবি। এ শ্রাউড ইজ ইউজুয়ালি পুট আপন এ ডেড বডি অ্যাজ এ পার্ট অফ দ্য সিস্টেম অফ বেরিয়াল। এটা সিস্টেম বেরিয়াল, কেউ মারা গেলে তার উপরে একটা শ্রাউড দেওয়া হয়, একটা কাভারিং দেওয়া হয়। বাট the dead bodies of the soldiers in the battlefield will have no shrouds to cover. সোলজাররা যখন যুদ্ধক্ষেত্রে মারা যায়, তাদের জন্য তো এরকম কোনো শ্রাউডের ব্যবস্থা নেই। দ্য পেলনেস অফ শক অন দ্য ব্রাউজ অফ দেয়ার বিলাভেড, এই সৈনিকেরা যারা মারা গেছে, তাদের প্রিয়তমা, তাদের বিলাভেডের যে চোখে যে পেলনেস, সেই পেলনেসটাই উইল অ্যাক্ট অ্যাজ দ্য শ্রাউড ফর দেম। তাহলে ভেবে দেখ একবার, এক এক করে ভাব, একদম ফার্স্ট লাইন থেকে। নো চার্চ বেল, এদের জন্য চার্চ বেল কোনটা না? দ্য মনস্ট্রাস অ্যাংরি সাউন্ড অফ দ্য গানস। নো প্রেয়ার্স ফর দেম, এদের জন্য প্রেয়ার কোনটা? দ্য স্ট্যাটারিং রাইফেলস র্যাপিড ব্যাটেল। নো নোট অফ মকারি ফর দেম, সরি, নো নোট অফ ল্যামেন্টেশন ফর দেম, তার জন্য কোনটা নোট অফ ল্যামেন্টেশন না? অবভিয়াসলি যেটা সাউন্ড অফ দ্য বম্ব শেলস। আচ্ছা, নো কোয়ার ফর দেম, তার জন্য কোয়ার কোনটা? এই যে বম, গুলি, বন্দুক, মেশিন গান এবং তার সঙ্গে এই যে ক্ল্যারিয়ন, এদের যে মিশ্র সাউন্ড, এটাই হচ্ছে এদের জন্য কোয়ার। নো ক্যান্ডেল ফর দেম, এদের জন্য কোনটা ক্যান্ডেল? এদের সহযোদ্ধাদের চোখে যে এমটিনেস, শূন্যতা, সেটাই এদের জন্য ক্যান্ডেল। নো শ্রাউড ফর দেম, এদের জন্য কোনটা শ্রাউড? এরা মারা যাওয়ার পরে এদের প্রিয়তমার চোখে যে পেলনেস থাকে, সেই পেলনেসটাই যে ফ্যাকাশে হয়ে যায় মুখ, সেই ফ্যাকাশে মুখটাই এদের জন্য যেন শ্রাউড। ভেবে দেখ একবার। নেক্সট চলে আয়, দেয়ার ফ্লাওয়ার্স। ভেবে দেখ, মারা যাওয়ার সময় ফুল নিয়ে যাওয়া হয়, খ্রিস্টান কালচারে কথা বলা হচ্ছে। এই সমস্ত ডেড সোলজার্সদের জন্য কোনো ফুলের ব্যবস্থা আছে কি? নেই। তাদের জন্য কোনটা ফুল? দেখেন একবার, দেয়ার ফ্লাওয়ার্স দ্য টেন্ডারনেস অফ সাইলেন্ট মাইন্ড। ভাবতে পারছিস?
দ্য ডিপ অ্যাফেকশন অফ দ্য মাইন্ডস, মানে এদের জন্য অফিসিয়ালি কোনো ফুলের ব্যবস্থা করা হয় না, এদের জন্য কোনো ফুলের ব্যবস্থাও নেই। ডিপ অ্যাফেকশন ইন দ্য মাইন্ডস অফ দ্য নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স, সেটাই তাদের জন্য ফুলের ব্যবস্থা করে। ভাব একবার, দ্য ফ্লাওয়ার্স দ্য টেন্ডারনেস অফ সাইলেন্ট মাইন্ডস। অর্থাৎ কেউ মারা যাওয়ার পরে যখন ফুল নিয়ে যাওয়া হয়, এদের জন্য কিন্তু সেরকম কোনো ফুলের ব্যবস্থা করা সম্ভবপর হয় না। এদের প্রিয়জনরা, এদের সহযোদ্ধারা, তাদের মনের মধ্যে যে তারা একটা ডিপ অ্যাফেকশন সেটা অনুভব করে, এটাই এদেরকে সেই ফ্লাওয়ার দেওয়ার মতন। অ্যান্ড দ্য লাস্ট লাইন, অ্যান্ড ইচ স্লো ডাস্ক, ডাস্ক মানে আমরা বুঝি গোধূলি, যেটা আমরা বলছি, মানে দিনের আলো যখন মিলিয়ে যায়, চারিদিক যখন রাত্রির অন্ধকারে পূর্ণ হয়, সেই পরিবেশটাকে ডাস্ক বলা হয়। অ্যান্ড ইচ স্লো ডাস্ক এ ড্রয়িং ডাউন অফ ব্লাইন্ডস, অ্যান্ড আই করবি when someone dies, when someone is dead, the blind of the windows, that is window যে পেন গুলো, ঘরঘড়ি, আগেকার জানলা দেখবি দুটো পাল্লা থাকতো না, যদি পুরোনো যুগের বাড়ি দেখিস, যদি রেলের জানলাগুলো দেখিস, দেখবি ছোট ছোট ওই 4 ইঞ্চি 5 ইঞ্চি ছোট ছোট কাঠ দিয়ে বারবার করে ঢাকা দেওয়া হয় জানলাটা, খড়খড়ি টাইপের যে জানলাগুলো, সেগুলোকে বলা হয় দ্য উইন্ডো পেনস অর দ্য ব্লাইন্ডস অফ দ্য উইন্ডো। কি বলছিলাম শুনবি মন দিয়ে। When someone is dead, the blind of the window of the house are drawn down, সেগুলোকে নিচে নামিয়ে দেওয়া হয়, তাদের কাস্টম, তাদের রিচুয়াল। কিন্তু ইন দ্য কেস অফ দ্য সোলজার্স লাইং ডেড অন দ্য ব্যাটলফিল্ড, দ্য স্লো সেটিং অফ দ্য ডাস্ক উইল অ্যাক্ট অ্যাজ দ্য ড্রয়িং ডাউন অফ বাইন্ডস। মানে কেউ যখন মারা যায় তখন কি হয়, সেই অঞ্চলের যে বাড়িগুলো আছে, সেই বাড়ির জানলার যে পাল্লাগুলো, সেগুলোকে নামিয়ে দেওয়া হয়, বাড়িটা অন্ধকার করে দেওয়া হয় তাদের মৃত্যুতে শোক প্রকাশ করার জন্য। কিন্তু এই সোলজারেরা, এরা যখন যুদ্ধক্ষেত্রে মারা যাবে, এরা যখন যুদ্ধক্ষেত্রে নির্মমভাবে, নিষ্ঠুরভাবে এরা যখন প্রাণ ফিরে নেওয়া হবে এদের, সেই সময় কোনো জানলার পাল্লা তো নামানো সম্ভবপর নয়, কোনো জানলার পাল্লা নামিয়ে বাড়িকে অন্ধকার করে শোক প্রকাশ করা সম্ভবপর নয়। গোধূলি যখন হবে, দিনের আলো যখন নিভে যাবে, রাত্রি যখন গোটা পরিবেশটাকে গ্রাস করবে, সেটাই এদের জন্য হবে লোয়ারিং ডাউন অফ দ্য উইন্ডো ব্লাইন্ডস, সেটাই এদের জন্য জানলার পাল্লা নিচে নামিয়ে দেওয়া। জাস্ট ইমাজিন, লিস্ট করে একটা গোটা কবিতাটা লিস্ট করবি, তাহলে শর্ট কোয়েশ্চেন হয়ে যাবে। ফার্স্ট চার্চ বেল, সেকেন্ড প্রেয়ার, থার্ড নোট অফ ল্যামেন্টেশন, ফোর্থ কোয়ার, ফিফথ যদি আমরা বলি ক্যান্ডেল, সিক্স হচ্ছে তোমার যেটা শ্রাউড, সেভেন্থ ফ্লাওয়ার, আর এইট হচ্ছে ড্রয়িং ডাউন অফ দ্য উইন্ডো ব্লাইন্ডস। এই আটটা অ্যাকর্ডিং টু খ্রিস্টান কালচার, whenever a person dies, these are the rules, these are the rituals, these are the customs which are followed. এগুলো করা হয়। আনফর্চুনেটলি when a soldier dies in the battlefield, এই সমস্ত কোনো আয়োজন, এইগুলো এদের কাছে মকারি, এই আয়োজনের কথা ভাবা মানো সেটা একটা ঠাট্টা তামাশা। কিন্তু কবি আইরনিক্যালি বলেছেন যে এই ডেড সোলজার্সদের জন্য সব ব্যবস্থা করা হয়, কিন্তু সেই ব্যবস্থাগুলো একটা অন্যরকম। ফ্লাওয়ার্স, দ্য ডিপ অ্যাফেকশন ইন দ্য মাইন্ড অফ দ্য কমরেডস, এদের জন্য ক্যান্ডেলস, দ্য ব্ল্যাঙ্কনেস উইচ ইজ অবজার্ভ ইন দ্য আইজ অফ দ্য কমরেডস, এর জন্য উইন্ডো ব্লাইন্ডস, সেটা হচ্ছে দ্য ডাস্ক, এদের জন্য ক্যান্ডেল, সেটা দেখলাম আমরা, এদের জন্য কোয়ার, সেটা হচ্ছে গুলি, বোমা, ক্ল্যারিয়ন, এদের যে মিশ্র সাউন্ড, এদের জন্য প্রেয়ার, সেটা হচ্ছে সাউন্ড অফ দ্য গানস, এদের জন্য যেটা আমরা বেল বলছি সেটা হচ্ছে দ্য স্টার্টারিং সাউন্ড অফ দ্য র্যাপিড রাইফেলস। মানে এদের জন্য কিন্তু কোনো রকম ফর্মাল অফিসিয়াল ব্যবস্থা করা হয় না, এদেরকে ক্যাটেল বলে মনে করা হয়, এদেরকে অর্ডিনারি বলে মনে করা হয়, অ্যান্ড নো ভ্যালিউ ইজ অ্যাসোসিয়েটেড উইথ দেয়ার লাইফস। তাহলে গোটা কবিতা যদি ভাবি আমরা, জাস্ট ওই 8টা পয়েন্টকে ভাববি, শুধু ওই 8টা পয়েন্ট যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে গোটা কবিতাটা বোঝা যাবে যে সাধারণ পরিবেশ যখন কেউ মারা যায় তার জন্য প্রেয়ার, কোয়ার, বেল, নোট অফ ল্যামেন্টেশন, ক্যান্ডেল, ফ্লাওয়ার, বোঝা গেছে, তারপর শ্রাউড, তারপর লোয়ারিং ডাউন অফ দ্য উইন্ডো ব্লাইন্ডস। এদের জন্য কোনটা কি, এই 8টাকে দুটো প্যারাগ্রাফ করে নিবি, ছকের মতন করে নিবি, কলামের মতন। একটা কলমে অর্ডিনারি ডেথ আর ডেথ ইন দ্য ব্যাটলফিল্ড, অর্ডিনারি ডেথে এই 8টা লিখলাম, তার পাশেই
ডেথ ইন দ্য ব্যাটেল ফিল্ড যখন সোলজারের হয় তখন তাদের জন্য ফ্লাওয়ার কোনটা, ক্যান্ডেল কোনটা, তাদের জন্য লোয়ারিং ডাউন অফ দ্য উইন্ডো ব্লাইন্ডস কোনটা, তাদের জন্য যদি বলি আমরা হোয়ার কোনটা, তাদের জন্য নোট অফ ল্যামেন্টেশন কোনটা। বোঝা গেছে কথাটা আমার? সো দিস ইজ দ্য পোয়েম। এরপরেও যদি এই কবিতা নিয়ে কোনোরকম কোনো ডাউট থেকে থাকে, ভেরি ইম্পর্টেন্ট পোয়েম ফর শর্ট কোয়েশ্চেন অ্যাজ ওয়েল অ্যাজ ফর এক্সপ্লেনেশন। পিডিএফে দেখবি শর্ট কোয়েশ্চেনগুলো দেওয়া আছে, এক্সপ্লেনেশনও দেওয়া আছে। তা সত্ত্বেও যদি এখান থেকে কোনো প্রবলেম থাকে অবভিয়াসলি সেটা ডিসকাস করবি পিডিএফ গ্রুপে, গ্রুপে ডিসকাস করে নিবি। হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা আছে সেখানে আমরা সমস্ত অ্যান্সারগুলো দিয়ে দেবো।